হালনাগাদ কর্মসূচিতে যুক্ত হচ্ছে অর্ধ কোটি নতুন ভোটার। বাদ পড়ারা নিবন্ধন করতে পারবেন 11 এপ্রিল পর্যন্ত। স্বাস্থ্য খাত সংস্কারে বিএনপির 3 প্রস্তাবনা। নির্বাচন প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকারকে কোনো রকম ধোঁয়াশা তৈরি না করার আহ্বান। মূল্যস্ফীতি সহনীয় করতে আরও 3 মাস সময় চান অর্থ উপদেষ্টা। চাল ডাল সহ অতি চাহিদা সম্পন্ন পণ্যের যোগান স্বাভাবিক রাখার আশ্বাস। এবং মরণ ব্যাধি ক্যান্সারে বিশ্বে প্রতি বছর মারা যাচ্ছে 1 কোটি মানুষ। সচেতনতা সহ নিয়ন্ত্রিত জীবনযাপনের পরামর্শ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কর্মসূচিতে প্রায় 50 লাখ নতুন ভোটার যুক্ত হচ্ছে বলে জানালেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। আগামী 11 এপ্রিল পর্যন্ত অনলাইন এবং আঞ্চলিক কার্যালয়ের ভোটার হওয়ার যোগ্যরা নিবন্ধন করতে পারবেন। কোনো তথ্য সংগ্রহকারীদের বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে খতিয়ে দেখার কথাও জানান তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। গত 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের কাজ শুরু করে নির্বাচন কমিশন। তথ্য সংগ্রহের কাজ শেষ হয় সোমবার। সংগৃহীত প্রাথমিক তথ্য নিয়ে মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। জানায়, এবারের হালনাগাদে 49,70,388 জন নতুন ভোটার যুক্ত হচ্ছেন। মৃত ভোটার বাদ পড়েছেন 15,23,000। বাদ পড়া ভোটার বৃদ্ধির হার 2.44। নতুন ভোটার নিবন্ধন হয়েছেন 1.46। মোট বৃদ্ধির হার সেক্ষেত্রে 3.9। হালনাগাদে 16 লাখ নারী ভোটার হতে নিবন্ধন করেছেন। চলমান হালনাগাদ কর্মসূচিতে যারা বাদ পড়েছেন তাদেরও যুক্ত করা হবে তালিকায়। বাদ পড়া ভোটার যারা ছিলেন পুরুষদের ক্ষেত্রে 14 লক্ষ প্লাস আর তথ্য আমরা পেয়েছি, আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 16 লাখ। আগামী 11 এপ্রিল পর্যন্ত নিবন্ধন চলবে জানিয়ে আখতার আহমেদ বলেন, মিথ্যা তথ্য দিয়ে কেউ ভোটার হয়েছে কিনা এমন তথ্য নেই ইসির কাছে। যে ভোটার তালিকা হালনাগাদ সঠিক নির্ভুল ভোটার তালিকাটা করার সে প্রচেষ্টা চলমান থাকছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। স্বাস্থ্য খাত সংস্কারে 3 প্রস্তাবনা উপস্থাপন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এই খাত ঠিক করতে হলে সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংস্কারের নামে নির্বাচন প্রক্রিয়ায় কোনো রকম ধোঁয়াশা তৈরি না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। কাজী পাপ্পুকে সঙ্গে নিয়ে তানজিদ ভুঁইয়ার আরও একটি প্রতিবেদন। দেশকে নতুন করে সাজাতে স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন আনার প্রস্তাবনা নিয়ে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খন্দকার মোশাররফের এই সংবাদ সম্মেলন। 50 বছর আগের তুলনায় জনগণ এখন অনেক বেশি স্বাস্থ্য সচেতন। সময়ের এই পরিবর্তনের সাথে বিশ্বায়ন, তথ্য প্রযুক্তির সহজলভ্যতা জনগণের প্রত্যাশা বৃদ্ধি করেছে বহুলাংশে। এ খাতের সংস্কারে দলের পক্ষ থেকে স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। নিরপেক্ষ এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সেইভাবে উত্থাপন করছি, কিন্তু আমরা আশা করি না যে তারা এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করার সক্ষমতা রাখে বা সেই সময় পর্যন্ত থাকবে। জাতির জন্য আমরা এই প্রস্তাবনাগুলো উপস্থাপন করছি, যে প্রস্তাবনাগুলো যদি এই সরকার গ্রহণ করে, পরবর্তী যে সরকারই জনগণের সরকার জনগণের নির্বাচনে নির্বাচিত হবে, সেই জনগণের সরকার সেগুলো বাস্তবায়ন করবে। এদিকে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি সাংবাদিকদের বলেন, মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়, তাই অন্তর্বর্তী সরকারের উচিত সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে দ্রুত নির্বাচন দেয়া। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে সংস্কার আপনারা করবেন, করুন, কিন্তু কথা হলো সংস্কারের নাম দিয়ে আরো গণতন্ত্রের যে কাজগুলো রয়েছে,
গণতন্ত্রকে মজবুত শক্তিশালী করার জন্য। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা তা জাতীয় সিদ্ধান্তের ব্যাপার বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। যে গণতন্ত্র মানেই হচ্ছে জনগণের শক্তি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসতে আরও 3 মাস অপেক্ষা করতে হবে বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি একথা বলেন। বাজার নিয়ন্ত্রণে চাল ডাল সহ অতি চাহিদা সম্পন্ন পণ্যের ঘাটতি হতে দেয়া হবে না বলেও আশ্বস্ত করেন অর্থ উপদেষ্টা। বিস্তারিত শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্টে। মূল্যস্ফীতির হার 2 অঙ্ক ছাড়িয়েছে অনেক আগেই। তারপরও অর্থের যোগান বাড়াতে গেল মাসে হঠাৎ করেই ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেয় সরকার, যা মরার উপর খাড়ার ঘায়ের মতো। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, চাল সহ বিভিন্ন পণ্যের মজুত এবং সরবরাহ স্বাভাবিক না থাকায় বেড়েছে মূল্যস্ফীতি। আপাতত আমাদের মেইন কনসার্ন হলো মূল্যস্ফীতিটা যতটুক সম্ভব যত তাড়াতাড়ি আমরা এসে করতে পারি, সেটাই সবচেয়ে বড় কাজ। সাথে সাথে আমাদের হলো লোকজন আয়ের উৎসটা। আমরা তো চাল আজকে আবার বলছি, তারপরে আপনার মুসুর ডাল, এগুলো কিন্তু অনবরত দিচ্ছি। আমাদের কিন্তু একটা বিরাট একটা চাপ পড়েছে ফরেনেতে, এবং কালকে তো সেন্ট্রাল ব্যাংকের গভর্নর সাথে বসছে, ডেপুটি গভর্নর সাথে ব্যাংকার হচ্ছে, তাদেরকে আমরা বলি যেমনি হোক আমরা ফরেন এক্সচেঞ্জ আমরা সাশ্রয়ী আমাদেরকে প্রোভাইড করতে হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরো 3 মাস সময় লাগবে বলেও জানান তিনি। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে এটা যেগুলো অ্যাকশনটা নেব, তখন আপনার কিছুটা হয়তো ইম্প্যাক্ট আসবে। সেটা সেন্ট্রাল ব্যাংকের থেকেও একটা ইস্যু আসছে যে আমরা হয়তো কিছুটা আমরা মডারেটিং, আমরা জুন মাসে গেলে হয়তো আমরা আইডিয়াল সিচুয়েশন যদি 6, 7 বাইশে যেতে পারি, এটা বেটার হয় আমাদের। মূল্যস্ফীতি কমাতে আগামী মার্চের সংশোধিত বাজেটে ভ্যাট পর্যালোচনা করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। আমি যখন বাজেট রিভাইজ করব এবং বাজেট হবে তখন তো। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। শতাধিক সুপারিশ রেখে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন চূড়ান্ত হচ্ছে আজ। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে একথা জানিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। তিনি বলেন, কাল দুপুরে প্রধান উপদেষ্টার কাছে কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হবে। তাদের সুপারিশ বাস্তবায়নযোগ্য বলেও জানান আব্দুল মুঈদ চৌধুরী। দুপুরে 12:30টায় আমরা মাননীয় প্রধান উপদেষ্টার অফিসে যাব এবং তাকে হস্তান্তর করব। আমরা আর আইনের যে আইন কমিশন তারাও কমপ্লিট করে ফেলেছেন। এই দুটো রিপোর্ট আমরা কালকে দেব। আর এর বাইরে এখন বলার কিছু নাই। 100টার বেশি সুপারিশ আছে। বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে রাখা সব কর্মকর্তার সেফ ডিপোজিট সাময়িক সময়ের জন্য স্থগিত রাখতে গভর্নরকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। চিঠিতে বলা হয়, গত 26 জানুয়ারি আদালতের অনুমতিতে দুদকের টিম সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরীর সেফ ডিপোজিট তল্লাশি করে। কেন্দ্রীয় ব্যাংকের কয়েন ভল্টে তার জমা করা 3টি সিলগালা কৌটা খুলে স্বর্ণসহ দেশি বিদেশি মুদ্রা পাওয়া যায়। এসব কৌটার অপ্রদর্শিত সম্পদ থাকার অবকাশ রয়েছে, তাই অনুসন্ধান হওয়া দরকার। রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার দ্বৈত বেঞ্চ এই রুল দেন। 2 সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে 2 জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল সালাম সহ 4 জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। উভয় পক্ষের শুনানি শেষে অনারেবল হাইকোর্ট ডিভিশন 2 সপ্তাহের জন্য রুল জারি করেছেন কেন তাকে জামিন দেওয়া হবে না। জনাব তারেক রহমান সাহেব ছিলেন, পাশাপাশি 21 টিভির চেয়ারম্যান জনাব আব্দুল সালাম সাহেব এবং প্রখ্যাত সাংবাদিক ডক্টর কনক সারোয়ার সাহেব ছিলেন। ওনাদের বিরুদ্ধে অভিযোগ ছিল রাষ্ট্রদ্রোহীর অভিযোগ। আগে একটা রুল ইস্যু ছিল, সেই রুলটা শুনানির পরে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন মামলাটা বাতিল করে দিয়েছেন, কারণ মামলায় কোনো ধরনের লিগ্যাল ইনগ্রেডিয়েন্টস ছিল না। ইউনাইটেড বাই ইউনিক বা সক্রিয়তার মাধ্যমে ঐক্যবদ্ধ হই
প্রতিপাদ্যে পালন হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে প্রতি বছর এই রোগে আক্রান্ত হয়ে মারা যায় প্রায় 1 কোটি মানুষ। সম্প্রতি জনসংখ্যা ভিত্তিক ক্যান্সার নিবন্ধনে দেখা গেছে দেশে প্রতি বছর নতুন করে ক্যান্সার আক্রান্ত হচ্ছেন 53 জন। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। বিশ্বব্যাপী স্বাস্থ্যকর্মীদের জন্য চ্যালেঞ্জিং একটি রোগের নাম ক্যান্সার। প্রতি বছর 4 ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন হয়ে আসছে। গণসচেতনতা এই সম্বন্ধে মানুষের গণদাবি উঠানোর বিকল্প আমি কোনো পথই দেখি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে রোগের মধ্যে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক মৃত্যুর কারণ ক্যান্সার। প্রতি বছর বিশ্বজুড়ে এতে মারা যায় প্রায় 1 কোটি মানুষ। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা যায় দেশে বর্তমানে প্রতি লাখ ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা 106 জন। এছাড়া প্রতি বছর নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন 53 জন। বিশ্ববিদ্যালয়টির পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের শিক্ষক ও গবেষকদের প্রতিবেদনে আরও উঠে আসে মোট মৃত্যুর 12% ক্যান্সারের রোগী। পুরুষের মধ্যে 5টি ক্যান্সার বেশি। এর মধ্যে আছে ষড়যন্ত্র 13%, পাকস্থলী 10.4%, ফুসফুস 8.7%, ঠোঁট ও মুখগহ্বর 7% এবং খাদ্যনালীর ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন দেশের 6.1% মানুষ। নারীদের প্রধান 5টি ক্যান্সারের মধ্যে আছে স্তন ক্যান্সার 36.4%, জরায়ুমুখ ক্যান্সার 11.1%, ঠোঁট ও মুখগহ্বর 10.1%, থাইরয়েড 7.1% এবং ডিম্বাশয় ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন 5.1% মানুষ। আক্রান্তদের মধ্যে 93% রোগীর বয়স 18 থেকে 75 বছর। ক্যান্সার রোগীদের মধ্যে 2.4% শিশু এবং 5.1% রোগীর বয়স 75 বছরেরও বেশি। ক্যান্সার রোগীদের মধ্যে 17% উচ্চ রক্তচাপ, 11% ডায়াবেটিস, 6% হৃদরোগ এবং 3% কিডনি রোগ আছে। 2% ক্যান্সার রোগীর স্ট্রোক এবং প্রায় 76% পুরুষ রোগীর ধূমপানের ইতিহাস আছে। বিশেষজ্ঞরা বলছেন আশঙ্কার বদলে সচেতনতা এবং নিয়ন্ত্রিত জীবনযাপন বেশি জরুরি। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। টানা তৃতীয় দিনের মতো বিশ্বের দূষিত বায়ু শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। সকাল 8:30টার দিকে আইকিউ এয়ারের সূচকে ঢাকার গড় বায়ুমান লিপিবদ্ধ করা হয় 248, যাকে খুব অস্বাস্থ্যকর গণ্য করা হয়। 244 স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে কিরগিজস্তানের রাজধানী বিশকেক, আর 236 স্কোর নিয়ে তৃতীয় ইরাকের রাজধানী বাগদাদ। এর পরের অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। গত দুদিনেও বায়ু দূষণে শীর্ষে ছিল ঢাকা। এবার বইমেলায় মোহনা। প্রথম দুদিনের তুলনায় অমর একুশে বইমেলায় বেড়েছে পাঠক দর্শনার্থীদের সমাগম। প্রতিদিন আসছে নতুন নতুন বই। দর্শক বইমেলার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, বইমেলার ক্রেতা দর্শনার্থীর ভিড় সহ সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। বিশেষ করে নতুন বই আসার হার কেমন দেখতে পাচ্ছেন? জি রিঙ্কু, আমি আজকে অমর একুশে বইমেলার উদ্বোধন হওয়ার সহজুরি ধরে আজকে চতুর্থ দিন এবং এখন আমি আছি অমর একুশে বইমেলার যে মূল যে প্রাঙ্গণটি রয়েছে, যেটি হচ্ছে যে বাংলা একাডেমির প্রাঙ্গণ যেটিকে বলা হয় সেখানে। এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে পুরো যে বাংলা একাডেমির পুরো প্রাঙ্গণটিকে আসলে যে কিছুদিন আগেই যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, যেটিকে লাল জুলাই নামেও আমরা চিহ্নিত করি, অভিবাদিত করে থাকি, সেটির বিভিন্ন স্মৃতি নিয়েই কিন্তু পুরো বাংলা একাডেমিকে সাজানো হয়েছে। সেই সময় মিছিলগুলোতে ব্যবহার যে স্লোগানগুলো উঠে এসেছিল, যে গানগুলো উঠে এসেছিল, সেগুলোর ব্যানার, ফেস্টুন আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলা একাডেমি জুড়ে রয়েছে। এবং একটি বিপুল আকার আমরা দেখছি যে মানুষের সমাগম হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা আসলে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল, সেই ছাত্রদের যে স্টলটি রয়েছে সেখানে কিন্তু আমরা ভিড় দেখতে পাচ্ছি মানুষের। এবং সেখানে যে বিভিন্ন ধরনের আয়োজনগুলো রয়েছে সেখানে কিন্তু সাধারণ মানুষের অংশগ্রহণ রয়েছে। তো আমি আসলে সেই স্টলটির একজন মুখপাত্রের সঙ্গে কথা বলতে চাইবো এবং জানতে চাইবো যে
এবার যে বইগুলো এসেছে আমরা দেখছি যে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে, সেগুলো নিয়ে আপনার কাছে একটু আমরা জানতে চাইবো। আচ্ছা, প্রথমত আমরা কোনো প্রকাশনী নই, আমরা হচ্ছে সংগ্রহকারক বলতে পারেন। আমরা সবগুলো বই সংগ্রহ করতেছি এবং সেল করতেছি। সো বর্তমানে আসলে এটা আমাদের 24 সালের সেরা অর্জন বলতে পারেন। এই স্বাধীনতা আমাদের যে সেকেন্ড স্বাধীনতা হয়ে গেল, সবাই যার যার স্থান থেকে নিজস্ব অভিজ্ঞতা লিখেছেন, বই আকারে তুলে ধরেছেন আমাদের কাছে। তো আমাদের স্থলে বেশিরভাগ চলছে এই বইটা, নতুন জাগরণের যে গেছে এগুলো চলছে। তো ভালো লেগেছে বইটা। সব ওভারঅল সিনিং হচ্ছে ডে বাই ডে কী হয়েছে না হয়েছে বা হচ্ছে কে কোথায় কী হয়েছে সে তুলে ধরেছেন। সেকেন্ডলি বলতে পারেন যে এই যে বইটা আমাদের বড় ভাই লিখেছেন, ঢাকা কলেজের আব্দুল্লাহ মাসুদ ভাই লিখেছেন, এই বইটা ভালো চলতেছে। তো সবাই আসলে নিজেদের ইউথরা আসতেছেন বা যারা বৃদ্ধ তারা আসতেছেন, এসে হচ্ছে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতেছেন। ডায়েরি আছে আমাদের এখানে লেখার জন্য, সবাই নিজেদের অভিজ্ঞতা লিখে তুলে ধরতেছেন। আমরা এটা একত্র করে একটা বই বা গ্রাফিক থেকে বানাবো আর কি, যেন সবাই দেখতে পারে বা জাদুঘরে রেখে দেবো। তো আমরা আসলে আশা করছি সবাই এখানে আসুক, দেখুক, নিজেদের অভিজ্ঞতাকে শেয়ার করুক এবং হচ্ছে নিজেকে আবার সেই যে স্পৃহা ছিল সেই পুনর্জীবিত করুক এবং দেশকে আবার সেই ফ্লোতে ধরে রাখুক, যেন আবার অন্য কেউ সেই পদস্থল নিতে না পারে বা সে দখলে আসতে না পারে। এই তো, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। জি রিঙ্কু, আসলে দেখতে পাচ্ছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে চাওয়াটি, সেটির একটি অন্যতম চাওয়া হচ্ছে যে যেন যে সাধারণ মানুষের মনে যেন এই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কিংবা যারা আত্মত্যাগ করেছেন, যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তারা যেন আসলে সাধারণ মানুষের মনে চির জাগরুক হয়ে থাকে এবং সেই চেতনাটাকে যেন তারা ধারণ করেন নিজেদের মধ্যে এবং ভবিষ্যতেও যেন যে ফ্যাসিবাদী শক্তিকে আসলে এই বাংলার মাটি থেকে উৎখাতের জন্য যে জুলাই গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল, সেই জুলাই গণঅভ্যুত্থান যেন আর কোনোদিন কোনো ফ্যাসিবাদীদেরকে সরানোর জন্য উঠে আসতে না হয়, এই বাংলায় যেন আর কোনোদিন ফ্যাসিজম আসলে কায়েম হতে না পারে। সেই জন্যই কিন্তু আসলে তারা চাচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে স্টলগুলো রয়েছে সেখানে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিগুলোকে তারা ধরে রেখেছেন। আমার কাছে বাংলা একাডেমির অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে এই ছিল সবশেষ। রিঙ্কু, অসংখ্য ধন্যবাদ আসাদ আপনাকে। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ, যেখানে অংশ নিয়েছেন মাওলানা জুবায়ের অনুসারী মুসল্লিরা। সার্বিক নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে বলে জানালেন জিএমপি কমিশনার। গাজীপুর প্রতিনিধি আতিকুর রহমান আমিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন। টঙ্গীর তুরাগ তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ করে এখন চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ইতিমধ্যে টঙ্গীর তুরাগ তীরে জমায়েত হয়েছেন দেশ বিদেশের কয়েক লাখ মুসল্লি। ইসলামের আদর্শে জীবন পরিচালনা এবং সবাইকে কালেমার দাওয়াত দিতেই সমবেত হয়েছেন লাখো মুসল্লি। দিনরাত নামাজ সহ নফল ইবাদত বন্দেগী করে কাটছে তাদের সময়। সার্বিক নিরাপত্তায় সন্তুষ্ট তারা। यहाँ से जो नियत इरादा किया है अल्लाह के रास्ते में निकलने के लिए, उसमें भी आदमी को खूब हिम्मत के साथ निकलना है और मौत तक इंशाल्लाह दीन का काम करते रहना है। কিভাবে দুনিয়ার প্রত্যেকটা মানুষ জাহান্নাম থেকে বেঁচে যায় এবং জান্নাতে যাইতে পারে, এটার ফিকির এখানে হয়। গতবারের তুলনায় সব দিক দিয়ে আমরা সুন্দর ব্যবস্থাপনা সবাই সহযোগিতা করতে পেরেছি, এটার জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ। বাংলাদেশ তাবলিগ জামাতের সুরাই নিজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, বাদ ফজর পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশি বয়ান শুরু করেন। বুধবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আগামীকাল অর্থাৎ ইজতেমার শেষ দিন আমাদের ফজরের পর থেকে বিভিন্ন আমল শুরু হবে। 12টা থেকে 12:30-র ভিতরে আমাদের আখেরি মোনাজাত হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন আমাদের বাংলাদেশের শীর্ষ মুরব্বী হযরত মাওলানা জুবায়ের সাহেব। ইজতেমার আইন শৃঙ্খলা নিয়ে উপ পুলিশ কমিশনার জানান, সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমাদের পোশাকি এবং সাদা পোশাকি উভয় এরকম নিরাপত্তা ব্যবস্থায় আমাদের কাছে ফোর্স নিয়োজিত আছে এবং তাদের পাশেই আমাদের একটা এই যে কন্ট্রোল রুম স্থাপিত আছে। এই বছর প্রথমবারের মতো 3 পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এর আগে প্রতি বছর 2 পর্বে অনুষ্ঠিত হতো বিশ্ব ইজতেমা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দমনপীড়ন বন্ধ, কর্মকর্তা কর্মচারীদের নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহার সহ 5 দফা দাবি জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির ভুক্তভোগী কর্মকর্তা কর্মচারীরা। সকালে ডিআরইউতে সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। বলেন, গ্রাম ও শহরের বিদ্যুৎ বৈষম্য নিরসনে, দুর্নীতি প্রতিরোধ ও জবাবদিহি নিশ্চিতে REB PBS এর সংস্কার জরুরি। তাদের অভিযোগ, নিয়ন্ত্রক সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সীমাহীন দুর্নীতি, নিম্নমানের মালামাল ক্রয় ও নন স্ট্যান্ডার্ড লাইন নির্মাণের ভোগান্তিতে গ্রাহকরা। গণ অভ্যুত্থানে যে অবস্থা হয়েছে সেটা আমরা সবাই জানি। তখন আমাদের লক্ষ্য ছিল দেশকে স্বাধীন করা, পরে আমাদের বিদ্যুৎ সেক্টর বৈষম্য দূর করা। সেইখানে আমি বিদ্যুৎ সেক্টর রেখে আমি আমার দেশকে প্রাধান্য দিয়েছিলাম। তার বিনিময়ে আজকে আমি চাকরিচ্যুত। আমাদের যাদের
মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হয়েছে। আমাদের মামলা প্রত্যাহার এবং চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা আজকে কথা বলতে আসছি। আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রথম ধাপে 205 জন ভারতীয় সহ কয়েকটি দেশের অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে পাল্টা প্রতিশোধ হিসেবে আমদানিকৃত মার্কিন পণ্যে 15% শুল্ক আরোপ করেছে চীন। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে ফেরত পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। সোমবার C-17 নামের একটি সামরিক বিমান টেক্সাস থেকে 205 জন ভারতীয় নাগরিককে নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেয়। ভারতের সংবাদ মাধ্যম NDTV এ খবর জানিয়েছে। এর আগে আটক অবৈধ অভিবাসীদের গুয়েতেমালা, পেরু ও হন্ডুরাসে ফেরত পাঠিয়েছে মার্কিন সামরিক বিমান। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে টেক্সাসের এল প্যাসো এবং ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো থেকে আরও 5000 অভিবাসীকে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে। চীনা পণ্যে 10% শুল্ক আরোপের পাল্টা হিসেবে একাধিক মার্কিন পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। কয়লা এবং তরল প্রাকৃতিক গ্যাসে 15 আর অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি এবং গাড়ি আমদানিতে 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে টেক জায়ান্ট গুগলের বিরুদ্ধে তদন্ত সহ অন্যান্য বাণিজ্য সম্পর্কিত ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দিয়েছে বেইজিং। এর আগে কানাডা ও মেক্সিকোর পণ্যে শুল্ক আরোপের সিদ্ধান্ত 1 মাসের জন্য স্থগিতের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশ দুটির পাল্টা শুল্ক আরোপের হুমকি এবং সীমান্তে নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় আগের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। এদিকে ফেডারেল ঋণ, অনুদান এবং অন্যান্য আর্থিক সহায়তা বন্ধে ট্রাম্পের ঘোষণায় স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর আদেশ দিয়েছেন মার্কিন বিচারক লরেন আলী খান। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। বিপিএল ঘিরে নানা অভিযোগ, যার পুরো দায় এসে পড়েছে বিসিবির ঘাড়ে। ফিক্সিং তদন্তে ইতোমধ্যে কাজ শুরু করেছে বিসিবির দুর্নীতি বিরোধী ইউনিট। এবার তাদের সহযোগী হিসেবে স্বাধীন তদন্ত কমিটির ঘোষণা দিয়েছে সংস্থাটি। 3 সদস্যের কমিটিতে আছেন একজন সাবেক বিচারপতি, একজন সাবেক ক্রিকেটার ও একজন আন্তর্জাতিক আইনজীবী। নিজস্ব মতামতের মাধ্যমে বোর্ড এবং আকুকে সহায়তা করবেন তারা। বিসিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে স্বাধীন তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়েছে। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। হালনাগাদ কর্মসূচিতে যুক্ত হচ্ছে অর্ধকোটি নতুন ভোটার। বাদ পড়ারা নিবন্ধন করতে পারবেন 11 এপ্রিল পর্যন্ত। স্বাস্থ্য খাত সংস্কারে বিএনপির 3 প্রস্তাবনা। নির্বাচন প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের কোনো রকম ধোঁয়াশা তৈরি না করার আহ্বান। মূল্যস্ফীতি সহনীয় করতে আরও 3 মাস সময় চান অর্থ উপদেষ্টা। চাল ডাল সহ অতি চাহিদা সম্পন্ন পণ্যের যোগান স্বাভাবিক রাখার আশ্বাস। এবং মারণ ব্যাধি ক্যান্সারে বিশ্বে প্রতি বছর মারা যাচ্ছে 1 কোটি মানুষ। সচেতনতা সহ নিয়ন্ত্রিত জীবনযাপনের পরামর্শ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এছাড়া এর আগে মোহনার সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।